ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বেশ কয়েকদিন পর তোমাদের সঙ্গে ক্লাসে আসলাম। আশা করি তোমরা বাসায় বসে ভালোভাবে পড়াশোনা করতেছো। আমরা আন্তর্জাতিক অর্থনীতির প্রথম অধ্যায় বিভিন্ন থিওরিগুলো আলোচনা করতেছিলাম। এর আগে আমরা অ্যাডাম স্মিথের তত্ত্ব, ডেভিড রিকার্ডোর তত্ত্ব আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অর্পিত উপাদান তত্ত্ব, বা এটাকে বলা হয় হ্যাকসার অলিন তত্ত্ব। হ্যাকসার অলিন তত্ত্ব হ্যাকসার অলিন মূলত হ্যাকসার একজনের নাম, আর বার্টিল অলিন একজনের নাম। হ্যাকসার সর্বপ্রথম এই তত্ত্বটি একটি নিবন্ধে 1919 সালে রিডিং ইন দি থিওরি অফ ইন্টারন্যাশনাল ট্রেড নামক একটি নিবন্ধে এটি প্রকাশ করেন। দীর্ঘদিন তার এই তত্ত্বটি সমালোচকদের বা আলোচকদের বা বুদ্ধিমানদের, অর্থনীতিবিদদের আলোচনার অগোচরে থেকে যায়। পরবর্তীতে তার সুযোগ্য ছাত্র বার্টিল অলিন, তিনি 1939 সালে এই তত্ত্বটি নিয়ে পুনরায় আলোচনা করেন। ফলে এই দুজনের নাম অনুসারে এটাকে হ্যাকসার অলিন তত্ত্ব বলা হয়। এই তত্ত্বে তারা মূলত যেটি বলেছেন যে দুটি দেশের যে বাণিজ্য, এই বাণিজ্যটা হবে মূলত উপাদান প্রাপ্তির সাপেক্ষে। অর্থাৎ যেই দেশে যেই উপাদান সবচেয়ে বেশি পাওয়া যাবে, নিঃসন্দেহে ওই উপাদানের দাম কম হবে। উপাদান যদি কম হয়, তাহলে ওই উপাদান নিবিড় যদি কোনো উপাদানের দাম যেহেতু কম, সেই উপাদান নিবিড় যদি কোনো উৎপাদন করা হয়, তাহলে উৎপাদনের খরচ কম হবে। তো তাদের মতে দুটি দেশ যেই দ্রব্য উৎপাদনে, অর্থাৎ যেই দেশে যেই উপাদান সবচেয়ে বেশি পাওয়া যাবে, সেই উপাদান নিবিড় যদি কোনো উৎপাদন করা হয়, তাহলে তার খরচ কম হওয়ার কারণে তারা ওই পণ্য বেশি করে উৎপাদন করবে এবং অন্য দেশে রপ্তানি করবে। আর যেটি উপাদান তার দেশে অত সহজলভ্য নয়, সেটি উৎপাদন না করে অন্য দেশ থেকে আমদানি করবে। অর্থাৎ উপাদান প্রাপ্তি সাপেক্ষে দুটি দেশের মধ্যে অবশ্যই দামের ভিন্নতা দেখা দেবে। মনে করো বাংলাদেশ এবং আমেরিকা, দুটি দেশের সঙ্গে আমরা বাণিজ্যের ক্ষেত্রে তুলনা করছি। বাংলাদেশে আমরা জানি যে শ্রম নিবিড় একটি দেশ, বা শ্রম বেশি পাওয়া যায়। বাংলাদেশে প্রচুর সস্তা শ্রমিক আছে। এখানে শ্রম নিবিড় যে সমস্ত দ্রব্য উৎপাদন করা যায়, বাংলাদেশ যদি সেই দ্রব্যগুলো উৎপাদন করে, তাহলে তার উৎপাদন খরচ হবে কম। অপরদিকে আমেরিকা একটি পুঁজি নির্ভরশীল দেশ, বা পুঁজির প্রাধান্য তাদের বেশি, তাদের মূলধনের পরিমাণটা বেশি। ফলে মূলধন বাবদ যে খরচ বা মূলধনের মূল্য তাদের দেশে তুলনামূলক কম। এখন যদি তারা মূলধন নিবিড় কোনো উৎপাদন করতে পারে, তাহলে তাদের উৎপাদন খরচ তুলনামূলক কম হবে। আর বাংলাদেশ এবং আমেরিকা দুই দেশের মধ্যে বাণিজ্য যদি হয়, তো বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ
শ্রম নিবিড় যে সমস্ত উৎপাদন সেগুলো উৎপাদন করবে এবং মূলধন নিবিড় দ্রব্য উৎপাদন না করে আমেরিকা থেকে আমদানি করবে। আর আমেরিকা পুঁজি নির্ভর যে সমস্ত দেশ, মূলধন নিবিড় যে সমস্ত উৎপাদন, এই মূলধন নিবিড় দ্রব্য উৎপাদন করবে এবং শ্রম নিবিড় যে সমস্ত উৎপাদন, এই দ্রব্যটা সে বাংলাদেশ থেকে আমদানি করবে এবং দুটি দেশের মধ্যে বাণিজ্য হবে। যদি উপাদান প্রাপ্তির সাপেক্ষে, উপকরণের বিভিন্নতার সাপেক্ষে কোনো দেশ উৎপাদন করে, তাহলে দুটি দেশই লাভবান হবে। এই তত্ত্ব আলোচনা করার সময় মিস্টার হেক্সারলিন কিছু অনুমিত শর্ত নিয়েছেন। সেই অনুমিত শর্তগুলো হলো, 1 নম্বরের অনুমিত শর্ত, দুটি দেশ দুটি দ্রব্য উৎপাদন করবে। 2 নম্বর শর্ত, দ্রব্যের বাজার এবং উপকরণ বাজার হবে পূর্ণ প্রতিযোগিতামূলক। আমরা জানি যে যখনই পূর্ণ প্রতিযোগিতা হবে তখন দ্রব্য বাজারের দ্রব্য সামগ্রীর দাম একই থাকবে, উপকরণের দামের কোনো পার্থক্য ঘটবে না। তাহলে দ্রব্য বাজার এবং উপকরণ বাজার দুটি বাজারই হবে পূর্ণ প্রতিযোগিতামূলক। এরপরে প্রত্যেকটা দেশে উপকরণের যোগান স্থির, এবং ধরে নেওয়া হচ্ছে যে পূর্ণ নিয়োগ স্তর বিদ্যমান। অর্থাৎ পূর্ণ নিয়োগ স্তর যদি বিদ্যমান আমরা ধরে নিই, আমরা মনে করি যে এটি একটি শ্রম নিবিড় দেশ বা প্রচুর শ্রম আছে ওই দেশে, তাহলে যদি পূর্ণ প্রতিযোগিতা হয় সেই ক্ষেত্রে কেউ কম দামে শ্রম দিতে যাবে না। অর্থাৎ যেই দাম নির্ধারিত হবে সেই দামেই সবাই শ্রম দিবে। তাহলে উপকরণের যে ইয়েটা হবে সেটা এখানে ধরে নেওয়া হচ্ছে যে পূর্ণ নিয়োগ স্তর বিরাজমান। এরপর হলো, এক দেশ থেকে অন্য দেশে পরিবহন ব্যয় শূন্য, যেটি ক্লাসিক্যাল অর্থনীতিবিদরাও বলেছিলেন। প্রসঙ্গত বলে রাখি যে হেক্সারলিন তত্ত্বকে কিন্তু আধুনিক তত্ত্ব বলা হয়। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের যে তত্ত্বগুলো তার মধ্যে এই তত্ত্বটাকে বলা হয় আধুনিক তত্ত্ব। তাহলে এই তত্ত্ব ধরে নেওয়া হয়েছে যে পূর্ণ উপকরণ বা দ্রব্যের সামগ্রীর মধ্যে পরিবহন ব্যয় হলো শূন্য। বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যয় শূন্য এবং এই বাণিজ্যটা হবে মুক্ত বাজার। আবার আমরা এরকম ধরে নিতে পারি যে দুটি দেশের মধ্যে পণ্য হবে, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকমের এক্সট্রা বিধিনিষেধ আরোপ করা হবে না। এক্সট্রা বিধিনিষেধ যদি আরোপ করা হয় কোনো দেশে, তাহলে সেই বাণিজ্যটাকে বলি আমরা সংরক্ষিত বাণিজ্য। তাহলে এখানে যেহেতু কোনো এক্সট্রা বিধিনিষেধ নাই, এই জন্য এটাকে বলছি আমরা মুক্ত বাণিজ্য বা অবাধ বাণিজ্য হবে। এরপরে দুটি দেশের অর্পিত উপাদানের আপেক্ষিক ভিন্নতা থাকবে। আপেক্ষিক ভিন্নতা বলতে তুলনামূলকভাবে এক দেশে মূলধনের মূল্য কম, তুলনামূলকভাবে আর এক দেশে মূলধনের মূল্য বেশি। আবার তুলনামূলকভাবে এক দেশে শ্রমের মূল্য কম, আর এক দেশে শ্রমের মূল্য বেশি। এই যে এটাকে বলছে আপেক্ষিক ভিন্নতা। তাহলে দুটি দেশের মধ্যে এরকম আপেক্ষিক
ভিন্নতা থাকবে। এরপর হলো উভয় দেশের মধ্যে ভোক্তাদের রুচি পছন্দ এটা প্রদত্ত থাকবে এবং অভিন্ন থাকবে। অর্থাৎ যদি ভোক্তা ভেদে রুচি পছন্দ ভিন্ন হয় তাহলে পণ্যের চাহিদার ক্ষেত্রেও ভিন্নতা আসবে। তাহলে সেই ক্ষেত্রে দুটি দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে রুচি পছন্দ এগুলো অভিন্ন প্রদত্ত দেওয়া থাকবে এগুলো। এরপর হলো উৎপাদনের অপেক্ষকটা হবে একমাত্রার সমজাতীয়, বা আমরা উল্টা যদি বলি এটাকে যে স্থির মাত্রাগত উৎপাদন এখানে কাজ করবে। এরপরে প্রতিটা দেশের দ্রব্যের উপকরণ অনুযায়ী বা দ্রব্যের ব্যবহারের তীব্রতা অনুযায়ী শ্রম নিবিড় উৎপাদন হবে না মূলধন নিবিড় উৎপাদন হবে এটি বের করা সম্ভব হবে। এরপরে হলো উৎপাদন ক্ষেত্রে কলা কৌশল টেকনোলজিক্যাল যে জ্ঞান এটা অপরিবর্তিত থাকবে, এটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এই কারিগরি জ্ঞানের কোনো পরিবর্তন ঘটবে না। যেই কারিগরি জ্ঞান আমরা ধরে নেই সেই কারিগরি জ্ঞানটাই হবে ওখানে স্থির বা অপরিবর্তনীয়। এরপরে দ্রব্য উৎপাদনে ক্রমবর্ধমান ব্যয় অবস্থা বিদ্যমান। ক্রমবর্ধমান ব্যয় যদি হয় তাহলে উৎপাদনের ক্ষেত্রে ব্যয় যদি ক্রমবর্ধমান হয় উৎপাদন হবে ক্রমহ্রাসমান। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে উৎপাদন সম্ভাবনা রেখা এটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। আশা করি আমরা এর যে অনুমিত শর্ত এই শর্তগুলো তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। এখন এই তত্ত্ব অনুসারে আমরা প্রথমে বলেছি যে হ্যাক্সারোলিন যে তত্ত্বটা দিয়েছেন সেখানে তারা বলেছেন যে দুটি দেশের মধ্যে বাণিজ্য হবে উপকরণ প্রাপ্তি সাপেক্ষে, উপকরণের ভিন্নতার সাপেক্ষে। মনে করো বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যদি আমরা বাণিজ্যের ক্ষেত্রে তুলনা করি, ধরে নাও দুটি পণ্য বাংলাদেশ এবং আমেরিকা উৎপাদন করে। একটি হলো কাপড়, অর্থাৎ টেক্সটাইল মিলে যেটি উৎপাদন হয় সুতা থেকে কাপড় তৈরি করা, আর আরেকটি হলো তৈরি পোশাক, অর্থাৎ ওই কাপড় আবার পুনরায় পোশাক তৈরি করা। এখন এই দুইটি পণ্যের ক্ষেত্রে আমরা জানি যে তৈরি পোশাক তৈরির ক্ষেত্রে শ্রম নিবিড় উৎপাদন এটি। এই তৈরি পোশাকের ক্ষেত্রে শ্রমিকের পরিমাণটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাহলে এটি শ্রম নিবিড় উৎপাদন। আবার কাপড় একটি মূলধন নিবিড় উৎপাদন। টেক্সটাইল মিলে কিংবা প্রথমে তুলা থেকে যে সুতা তৈরি হয়, সুতা থেকে তারপর কাপড় তৈরি হয়, এটার অধিকাংশটাই ব্যবহৃত হয় যন্ত্রপাতির সাহায্যে। তাহলে এটি একটি মূলধন নিবিড় উৎপাদন। তা আমরা বলেছিলাম যে বাংলাদেশ এবং আমেরিকা যদি বাণিজ্য করে তাহলে সেই ক্ষেত্রে আমেরিকাকে আমরা ধরে নিয়েছি যে একটি মূলধন প্রাচুর্য বা মূলধনের পরিমাণটা বেশি একটি দেশ, যে দেশে মূলধন হলো সহজলভ্য। বাংলাদেশ শ্রম সহজলভ্যের একটি দেশ। তাহলে হ্যাক্সারোলিন তত্ত্ব অনুসারে যেহেতু তৈরি পোশাক তৈরিতে শ্রমের পরিমাণটা বেশি ব্যবহৃত হয়, তাহলে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন করবে এবং আমেরিকা কাপড় উৎপাদন করবে।
তো এই যে কাপড় এবং তৈরি পোশাকের যে খরচ আমরা ধরে নেই প্রাইস অফ ক্যাপিটাল। প্রাইস অফ ক্যাপিটাল বলতে মূলধনের যে মূল্য, আরেকটি হলো আমাদের প্রাইস অফ লেবার, লেবারের যে মূল্য। তাহলে আমেরিকায় প্রাইস অফ ক্যাপিটাল আর প্রাইস অফ লেবার এটার যে অনুপাত, এই অনুপাতটা এটা মনে করো আমেরিকার, আর বাংলাদেশের যে অনুপাত, এই অনুপাতের মধ্যে এদের মূলধনের ইয়েটা বেশি হওয়ার কারণে এই শ্রমের যে অনুপাত বা শ্রমের যে মূল্য এইটা তাদের কাছে বেশি হবে, আর মূলধনের মূল্যটা তাদের কাছ থেকে কম হবে। আবার উল্টা হবে যে বাংলাদেশে এই অনুপাতটা বেশি হবে, এটা কম হবে। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছ। এটি তুলনামূলকভাবে একটু জটিল তত্ত্ব। এই পর্যন্ত তোমরা ভালোভাবে একটু আবার দেখবে। আগামী দিন আমরা একটি রেখাচিত্রের সাহায্যে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের মঙ্গল কামনা করে ক্লাসটি আপাতত এখানে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।